সবাইকে আজকের এই ক্রিটিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্রিফিংয়ে স্বাগত জানাচ্ছি। পারমাণবিক শক্তি নিয়ে কাজ করা সবার জন্য, বিশেষ করে আমাদের জুনিয়র স্টাফদের জন্য আজকের সেশনটি একেবারেই বাধ্যতামূলক। ধরা যাক একটা পারমাণবিক চুল্লি বা রিয়্যাক্টর শাটডাউন করা হলো, কিন্তু তারপরেও ভেতরে কি পরিমাণ অবিশ্বাস্য ভৌত শক্তি কাজ করতে থাকে তার পেছনের বিজ্ঞানটাই আজ আমরা ধাপে ধাপে ডিকোড করব। তো চলুন শুরু করা যাক। আজকের আলোচনার রোডম্যাপটা একটু দেখে নেওয়া যাক। অ্যানাটমি অফ স্পেন্ট ফুয়েল থেকে শুরু করে ডিকে হিট, থার্মাল ইনার্শিয়া, পুল কুলিং ডায়নামিক্স এবং সবশেষে 10 বছরের সেফটি ম্যান্ডেট, এই পুরো জার্নিটা আজ আমরা কভার করব। একেবারে অ্যাটমিক লেভেল থেকে শুরু করে আমাদের ফ্যাসিলিটি লেভেলের কুলিং প্রোটোকল পর্যন্ত। আচ্ছা, শুরুতেই একটা ফান্ডামেন্টাল প্যারাডক্স বা ধাঁধা দিয়ে শুরু করা যাক। চুল্লি তো বন্ধ করে দেওয়া হলো, তাই না? কিন্তু তা সত্ত্বেও জ্বালানি বা ফিউয়েল কেন বিপজ্জনকভাবে গরম থাকে? পারমাণবিক প্রকৌশল বিভাগে যোগ দেওয়ার প্রথম দিনেই এই প্রশ্নটার মুখোমুখি হতে হয়। চলুন এর পেছনের বিজ্ঞানটা একটু গভীরভাবে এক্সপ্লোর করি। সেকশন 1, অ্যানাটমি অফ স্পেন্ট ফিউল। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হল ফিশন চেইন রিঅ্যাকশন বা শক্তি উৎপাদন প্রক্রিয়া বন্ধ করে দেওয়ার মানেই কিন্তু এই নয় যে উপাদানের ভেতরে আটকে থাকা ওই বিশাল শক্তি হঠাৎ করে জাদুমন্ত্রের মতো গায়েব হয়ে যাবে। না, ব্যাপারটা মোটেও তেমন নয়। কোর থেকে সদ্য বের করে আনা ইউরেনিয়াম জ্বালানি শক্তি উৎপাদন বন্ধ করলেও সেটা তখনও প্রচণ্ড উত্তপ্ত এবং ভয়াবহ রকম তেজস্ক্রিয় থেকে যায়। সেকশন 2, ডিকে হিট এবং আইসোটোপস। আমাদের জুনিয়র ইঞ্জিনিয়ারদের এই কনসেপ্টটা একেবারে মাথায় গেঁথে নিতে হবে। ডিকে হিট বা ক্ষয়জনিত তাপ। ফিশন পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার পরও জ্বালানির ভেতরে থাকা ওই আনস্টেবল বা অস্থিতিশীল তেজস্ক্রিয় আইসোটোপগুলো কিন্তু থামে না, এরা ক্রমাগত ভাঙতে থাকে। আর এই অবিরাম ক্ষয়ের ফলেই উৎপন্ন হয় প্রচণ্ড তাপ। রিয়্যাক্টর থেকে জ্বালানি বের করার পর প্রথম কয়েক বছর এই তাপ উৎপাদনের হার রীতিমতো চিন্তায় ফেলার মতো বেশি থাকে। আর এই দীর্ঘমেয়াদী তাপ উৎপাদনের জন্য মূলত দায়ী কিছু নির্দিষ্ট বাই প্রোডাক্ট, স্পেসিফিক্যালি বলতে গেলে সিজিয়াম-137 এবং স্ট্রোনশিয়াম-90 মতো উপাদান। এদের হাফ লাইফ বা অর্ধায়ু অনেক বেশি। এরা এতটাই তেজস্ক্রিয় যে দীর্ঘ সময় ধরে এরা শক্তি বিকিরণ করতে থাকে। মূলত এরাই আমাদের ফুয়েল রোডগুলোকে দিনের পর দিন, বছরের পর বছর ওই রকম উত্তপ্ত করে রাখে। সেকশন 3, থার্মাল ইনার্শিয়া ইন রডস। এতক্ষণ তো আমরা অ্যাটমিক লেভেলে ছিলাম, তাই না? এবার মেটেরিয়াল বা উপাদানের লেভেলে আসা যাক। আমাদের পারমাণবিক জ্বালানির অ্যাসেম্বলিগুলোর ঘনত্ব কিন্তু মারাত্মক রকমের বেশি, আর এই হাই ডেন্সিটির কারণে এদের থার্মাল ইনার্শিয়া খুব বেশি হয়। সোজা বাংলায় বলতে গেলে এরা নিজেদের ভেতরে অত্যন্ত দক্ষতার সাথে তাপ ধরে রাখতে পারে, কিন্তু পরিবেশের সেই তাপটা রিলিজ করে বা ছাড়ে অবিশ্বাস্য রকমের ধীর গতিতে। আর ঠিক এই কারণেই আমাদের কুলিং প্রসেসটা এতটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। এখানে তাপ স্থানান্তরের জার্নিটা বেশ ইন্টারেস্টিং। সিরামিক প্যালেটগুলো ভেতরের তীব্র তাপটাকে প্রথমে আটকে রাখে। এরপর সেই তাপ খুব ধীরে ধীরে জিরকোনিয়াম অ্যালয়ের ক্ল্যাডিং বা পাইপ ভেদ করে বাইরের দিকে আসে, আর একেবারে শেষে চারপাশের পুলের পানি পৃষ্ঠের সেই অতিরিক্ত তাপটাকে শুষে নেয়। এটা একটা নিখুঁত ধীরগতির ফিজিক্যাল প্রসেস। সেকশন 4, পুল কুলিং ডায়নামিক্স। অপারেশন টিমের সবার এটা খুব ভালোভাবে জানা উচিত যে এই গভীর পানির স্প্যান ফুয়েল পুলগুলো কিন্তু কোনো সাধারণ সুইমিং পুল নয়। এগুলো আসলে অত্যন্ত সক্রিয় একটা ডুয়েল পারপাস শিল্ড। একদিকে এই পানি স্পঞ্জের মতো ক্রমাগত রডের ডিকে হিট বা ক্ষয়জনিত তাপ শোষণ করে সেগুলোকে বছরের পর বছর ধরে নিরাপদে ঠান্ডা রাখে, আর অন্যদিকে এই গভীর পানি একটা ফিজিক্যাল ব্যারিয়ার বা ঢাল হিসাবে কাজ করে, যা ওই ভয়ঙ্কর তেজস্ক্রিয় বিকিরণকে পরিবেশে ছড়াতে বাধা দেয়। এক ঢিলে দুই পাখি আর কি। সেকশন 5, দ্য 10-year সেফটি ম্যান্ডেট। এবার আসি একেবারে ক্রুশিয়াল একটা নম্বরে, 10। স্পেন্ট ফিউলকে পানির নিচে ঠান্ডা করার জন্য পুরো 1 দশক বা 10 বছর হলো আমাদের অ্যাবসোলুট মিনিমাম রিকোয়ারমেন্ট। হ্যাঁ, একেবারে 10 বছর। এটা কোনো সাধারণ রেকমেন্ডেশন নয়, এটা একটা কড়া নিয়ম। কিন্তু কেন ঠিক 10 বছর? কারণটা হলো তেজস্ক্রিয় পরমাণুগুলোর পুরোপুরি স্ট্যাবিলাইজ বা স্থিতিশীল হতে কয়েক দশক পর্যন্ত সময় লেগে যায়। পানির নিচে এই ধীরগতির কুলিং প্রসেসটা বছরের পর বছর ধরে ওই ডিকে হিটকে অত্যন্ত নিরাপদে ম্যানেজ করে। টানা 1 দশকের এই জলজ স্থিতিশীলতা পর্ব পার হওয়ার পরই কেবল জ্বালানিটিকে থর্মালি এবং রেডিও অ্যাক্টিভলি এতটা নিরাপদ বলে ধরা হয় যে তাকে চূড়ান্তভাবে ড্রাই কাস্ক স্টোরেজ বা দীর্ঘমেয়াদী শুকনো স্টোরেজে ট্রান্সফার করা যায়। আজকের এই সেশনটা শেষ করার আগে ভাবনার একটা জায়গা রেখে যেতে চাই। একটা বিষয় শুধু চিন্তা করলেই বোঝা যায়, একটা ড্রাই কাস্ক স্টোরেজের জন্য জ্বালানি প্রস্তুত করতেই যদি পুরো 10টা বছর লেগে যায়, তাহলে সেই একই জ্বালানিকে 1000 বছর বা 1 মিলেনিয়াম ধরে নিরাপদে সংরক্ষণ করতে না জানি কী লেভেলের ইঞ্জিনিয়ারিং মার্ভেল প্রয়োজন।
পারমাণবিক নিরাপত্তার এই সুবিশাল টাইমলাইনগুলোই কিন্তু আমাদের এই প্রফেশনটাকে একই সাথে চ্যালেঞ্জিং এবং রোমাঞ্চকর করে তোলে। সবাইকে ধন্যবাদ আজকের এই ব্রিফিংয়ে জয়েন করার জন্য।